জয়ানন্দিনী, ঢাকা বাংলাদেশের পক্ষে। আমি তিথি আফরোজ এসেছি আজকের সাহিত্য বিষয়ক আড্ডা নিয়ে। আজকের সাহিত্য আড্ডায় আমার সাথে রয়েছেন কবি, প্রাবন্ধিক, অনুবাদক কামরুল হাসান, এবং আমার সাথে এসেছেন কবি এবং সম্পাদক মেরিনা সাইদ। তো আমি প্রথমেই যাব কবি কামরুল হাসানের কাছে। কামরুল ভাই, কেমন আছেন? আমি ভালো আছি। লেখালেখি কেমন চলছে আপনার? আমি তো সবসময় লিখি। আমার লেখার মেইন প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক। সেখান থেকে অবশ্য পরে আমি বিভিন্ন পত্রিকায় লেখা পাঠাই। আমি লিখতে থাকি সবসময়, প্রতিদিনই লিখি আসলে। তার মানে আপনি ফুল টাইম লেখক? ফুল টাইম তো শিক্ষকতা করি, আর বলা যায় যে শিক্ষকতা লেখালেখি আমার সময়টা নেয়। তাহলে আপনি লেখালেখির পিছনে শিক্ষকতা করেন, এছাড়াও আরো সামাজিক কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন কিনা? সাহিত্য আড্ডাগুলোতে যাই, ভ্রমণ করি। আমি একজন ভ্রমণিক এবং ভ্রমণ কাহিনী লিখি। বিভিন্ন সংগঠনের সঙ্গে আমি সেভাবে যুক্ত নই, কিন্তু আমাদের ভ্রমণীদের একটা ব্রেকফাস্ট আড্ডা আছে, সেটার আমি একজন সংগঠক। আর বিভিন্ন উৎসবে যাই, সেই উৎসবগুলো নিয়ে লিখি। এবছর আমার যে বইটি বেরোলো, এই নগরী যত সাহিত্য বাসর, সেটা হচ্ছে সাহিত্য আড্ডার নিয়ে সাহিত্য। তার মানে বাংলাদেশের সাহিত্য অঙ্গনের বাইরেও যত রকমের প্রোগ্রাম হয়, আপনি যেখানে অ্যাটেন্ড করেন, সেগুলো প্রত্যেকটাই ইতিহাসের মতো উঠে আসে আপনার কলমে। হ্যাঁ, আমি কিছুটা এক ধরনের ডকুমেন্টেশন, যেটা আজ থেকে 50 বা 100 বছর পরে কেউ যদি জানতে চায় যে ঢাকা শহরে কী ধরনের সাহিত্য আড্ডা হতো, অনুষ্ঠান হতো, উৎসবগুলো কারা যোগ দিত, তারা কী নিয়ে আলোচনা করত, তখন এই ধরনের বই একটা মূল্যবান দলিলের মতো কাজ করবে। হ্যাঁ, আমি যতটুকু দেখেছি আপনার এই অনুষ্ঠানের লেখাগুলো মানুষ খুব উৎসাহ নিয়ে পড়ে এবং খুব সমাদর করে। কারণ সাধারণত বাংলাদেশে এরকম লেখক নেই বললেই চলে, যে যারা যে কোনো ধরনের প্রোগ্রামের এত সুন্দর বর্ণনা তারা পায় না। ধন্যবাদ। হ্যাঁ, এটা অনেকেই বলে যে এটা নতুন জনরার বই, এবং আমি পশ্চিমবঙ্গে যাই বিভিন্ন উৎসবে, তারাও বলে যে পশ্চিমবঙ্গ এই ধরনের বই কেউ লেখেনি। আর এর জন্য মনে হয় আপনি ভীষণ জনপ্রিয় জানি না, বাংলাদেশের প্রতিটা ক্ষেত্রে। আমি যেটা দেখেছি বিভিন্ন প্রোগ্রামে গেলে, মানে আপনার জনপ্রিয়তা এই লেখাগুলোর জন্য আরো বেশি। হ্যাঁ, এটা ঠিক। আমি তো মূলত কবি, 40 বছর কবিতায় লিখেছি, কিন্তু যখন আমি কবি হিসাবে আমাকে লোকজন তার সেভাবে চিনত না। কিন্তু যখন আমি গদ্য লিখতে শুরু করি, ভ্রমণ কাহিনী লিখতে শুরু করি, আর ফেসবুকের রিস্ক তো অনেক বেশি, প্রচুর মানুষ ফেসবুক দেখে, সেই হিসাবে হ্যাঁ, নামটা ছড়িয়ে পড়েছে, এটা ঠিকই। আপনার কতগুলো বই? আমার বইয়ের সংখ্যা এখন 30 ছাড়িয়েছে। তবে এর মধ্যে কয়েকটি বই আছে যেগুলো আসলে আমি অনুবাদ করেছি, 3-4টি বই, আর বাকি 26টি বই আমার নিজের। মানে এ পর্যন্ত এ যাবৎ আপনার 30টা বই হয়েছে? হ্যাঁ, 30টা বই হয়েছে। কতগুলো কবিতার বই? কবিতার বই অর্ধেক, প্রায় 14টি কবিতার বই, 5টি ভ্রমণ কাহিনী রয়েছে, আর অনুবাদের বই রয়েছে 4টি। অনুবাদ করেছেন 4টি কবিতার বই? 4টি কবিতার বই অনুবাদ করেছি। আর তার মধ্যে আমার নিজেরটাও একটা আছে, সিলেক্টেড পোয়েমস। তার মধ্যে আপনি তো আমারও একটা কবিতার বই। হ্যাঁ, তিথি, আপনার যে দ্য ব্লাইন্ড গড, আমি বইটার আপনার সিলেক্টেড পোয়েমস আমি অনুবাদ করেছি। আর কোন কোন কবিদের আপনি কবিতার বই অনুবাদ করেছেন? এখানে যেমন মেরিনা সৈয়দ আছে, তার কবিতা আমি করেছি অনুবাদ। তারপর আমি মুজিব ইরমের কবিতা করেছি, শোয়েব জিবরান করেছি, আর শাহনাজ পারভিন বা পারভিন শাহনাজের বই কবিতার অনুবাদ করেছি। আমার প্রবন্ধের বই আছে 2টো, আর মুক্ত গদ্যের বই একটা বেরিয়েছে, যার কথা বললাম, আরেকটি বেরোবে, ব্রেকফাস্ট আড্ডা। তাহলে আপনি কি আমাদের একটা ইংরেজি কবিতা শোনাবেন, আপনার অনুবাদকৃত? হ্যাঁ, তাহলে আপনারটাই শোনাই। তিথি, আপনার একটি কবিতা। তো দর্শক, এটা অবশ্যই আমার দর্শকের জন্য আনন্দের যে আমার প্রোগ্রামে কামরুল হাসান আমার কবিতা অনুবাদ করেছে, সেটা সবাইকে শোনাচ্ছেন। River. Reclining on the horizon, I had something to speak to the river. How it runs throughout her endless life. Forgetting the rest hours, she moves towards the sea. From its foamy bosom in delight, the sea keeps constantly calling the rivers, stream, sprouted brook, pearl of moon, diamond of hills, creating a storm of thousand
names. They run in the craving of a sultry, turbulent love, forgetting the tantra-stricken middays, all stupid and simple rivers are happy, being oblivious and constantly sacrificing their nimbleness. O river, do you understand what is called happiness? When such dances and melody of distractions create huge roars, do you think the sea is your kin? When you destroy the abode of peasants and snatches the milk deposits, don't you feel a little pain? Don't your soul shiver? You run in such a blind desire of love. It is right. It is wrong. Hey river, don't indulge in such love anymore. Never, never. Learn how to cease. Cease after learning. অসংখ্য ধন্যবাদ কামরুল ভাই আপনাকে। আমার কবিতাটা আপনি সুন্দর করে অনুবাদ করেছেন এবং দর্শকের জন্য সুন্দর করে আবৃত্তি করেছেন। ধন্যবাদ। তো আমি আপনার কাছে আবার আসব, অনেক কিছু জানার আছে আপনার কাছে অবশ্যই। আজকে। তো তার আগে আমি মেরিনা সাইদের কাছে একটু আসি। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শুভ সময়, আপনাকে হার্দিক শুভেচ্ছা। আচ্ছা, আপনি তো একজন নারী লেখক, আপনার কতগুলো বই প্রকাশ হয়েছে? আমার 20টা বই প্রকাশ হয়েছে, আর প্রকাশনীর কাজও করছি। সবগুলোই কি আপনার কবিতার বই? 18টা বই কবিতার, আর দুটো হচ্ছে একটা বাবাকে নিয়ে জীবনী, আর একটা হচ্ছে বঙ্গবন্ধুকে নিয়ে জীবনী। আসলে আমরা নারীরা যারা লিখি তারা নারী লেখক কথাটা পছন্দ করি না, লেখক বা কবি বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু আপনাকে নারী লেখক কেন বলছি এই প্রোগ্রামে, নারী লেখক হওয়ার পেছনে বিভিন্ন রকম ঝামেলার শিকার হই, আমরা অনেক রকম প্রতিবন্ধকতার মুখোমুখি হই। আপনিও কি এরকম হয়েছেন? আমাদের আসলে নারীদের, নারী বলতেই সবকিছুতেই বাধা থাকে, আর লেখক হই, ঘরণী হই, আর যেখানেই যা করি না কেন সব ক্ষেত্রে আমাদের বাধা থাকে, আমাদের কাজও বেশি থাকে, আবার সেগুলো ওভারকাম করে আমরা এগিয়েও যেতে পারি। মানে কি ধরনের প্রতিবন্ধকতার শিকার হয়েছেন এটা যদি বলতেন। মানে প্রথমে আপনার প্রথম কবিতার বই যখন প্রকাশ হলো, আপনি যে লেখক হয়ে উঠলেন, এটার পিছনের কাহিনী বলেন, তাহলেই বোঝা যাবে। এটা বলতে গেলে আমার যেটা বলতে হয় যে বাবা ছিলেন কবি বাঙ্গাল আবু সৈয়দ, মানে ডিএনএ থেকে সাহিত্যটা আমি জন্মগতভাবে পেয়েছি, আর ছোটবেলা থেকেই লেখালেখিটা টুকটাক করে এসেছি, নানানভাবে বই, পত্রিকা, ফিচার নানান কিছুতেই করেছি। এভাবেই বাবা থেকে তো ওটা এসছে, বংশগতভাবে এসছে। আর সাধারণত আমাদের নারীদেরকে আমাদের বিয়ের পরে স্বামীরা বা পরিবার, শ্বশুরবাড়ির পরিবার, তারা যদি আমাদের সহযোগিতা না করে আসলে এগোনো যায় না, এটা বলতেই হয়। এত কিছুর পরেও তো শেষ পর্যন্ত আপনার খুবই অল্প সময়, বলতে গেলে 20টা বই প্রকাশ করে ফেলেছেন। এটা অবশ্য আমাদের বাংলা সাহিত্যের একটা অর্জন। যা হোক, তো সাথে সাথে আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে আপনি বললেন যে আপনার বাবাও একজন লেখক, তো আপনার বাবার সম্বন্ধে যদি আমাদের কিছু বলতেন। বাবা কবি বাঙ্গাল আবু সৈয়দ, উনি 50-60 দশকের কবি ছিলেন। বাবার সাথে সৈয়দ সরাওয়ার্দীর সাথে ভালো বন্ধুত্ব ছিল এবং ওনাকে বাঙ্গাল উপাধিটা উনি দিয়েছিলেন। আর বাবার 100-র উপরে বই প্রকাশ হয়েছে, সেখানে অপ্রকাশিত 4টা পাণ্ডুলিপি আমার কাছে আছে, যার মাঝে একটা হচ্ছে স্বাধীনতা যুদ্ধর বিষয় নিয়ে অগ্নি সংগ্রাম, আর একটা হচ্ছে বাবার জীবনী দেউলিয়া। এরকম আরো কয়েকটা পাণ্ডুলিপি আছে যেগুলো বাবার লেখা। আর বাবাকে নিয়ে আসলে আমি তো 4 বছর বয়সে বাবাকে হারিয়েছি। আমি বাবাকে আসলে গল্প মায়ের মুখেই শুনেছি, আমি বাবার মুখটা বা বাবাকে মনে করতে পারি না। কিন্তু আমি বাবার আদর্শটা, বাবার সবকিছু নিয়ে আমি তাকে ধারণ করে
চলার বা এগোনোর চেষ্টা করি। অসাধারণ কথাগুলো আমরা শুনলাম, যেটা আমাদের আসলে জানা ছিল না। অনেক দর্শকের জন্য উপকার যে আপনার বাবাও একজন লেখক। তো প্রতিটা পুরুষ যখন একটা ভালো পর্যায়ে যায়, তার পেছনে কোনো না কোনো নারীর অবদান থাকে। তো আমাদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রেও নিশ্চয় পুরুষের অবদান থাকে। সেটা কি আপনার হাজবেন্ড আপনার ক্ষেত্রে কতখানি আহ, প্রভাব রেখেছেন আপনার লেখালেখির ক্ষেত্রে? আসলে তার সহযোগিতায় আমি এগিয়েছি, এগোতে পারছি, এটা সত্যি কথা। আর সে সাহিত্য পছন্দ না করলেও আমাকে নানানভাবে সহযোগিতা করেছে, এটা অস্বীকার করা যাবে না। যেটা হয় যে আমাদের ব্যক্তিগত লাইফে, অফিসে আমরা যারা নারী লেখক যখন শোনে যে আমরা কবিতা লিখি, গল্প লিখি, দৃষ্টিভঙ্গি যেন কেউ অনেক উন্নত করে ফেলে, আবার কেউ অনেক নিকৃষ্ট করে ফেলে। তো সেক্ষেত্রে আপনার লাইফে চলার ক্ষেত্রে সামাজিকভাবে, সাংসারিকভাবে আপনি একজন লেখক হিসেবে এরকম মানুষ আপনাকে ছোট করছে অথবা বড় করছে, এরকম কোনো ঘটনা আছে কি? না, তেমন ভাবে ছোট করার কোনো বিষয় তেমন একটা মনে পড়ছে না। আমি আসলে সব জায়গায় সবার সমাদৃত। কাছে, হ্যাঁ, সবার কাছে সম্মান, ভালোবাসা, স্নেহ যেখানে যেমন সেটা পেয়েছি এবং পাই। এবং আমি সেখানে আমি আমার মনে হয় যে সব জায়গার মাঝেই আমি আমার একটা পরিবার খুঁজে পাই। তাহলে তো ধরতে গেলে আপনি নারী লেখক হিসেবে এক ধরনের সৌভাগ্যবান। কারণ এ যাবৎ আমার যা হয়েছে, বিভিন্ন লেখকদের সাথে কথা বলেছি, নারী লেখকরা সবসময় হয় কি, পুরুষ লেখকদের লেখার সময় টেবিলে তার ওয়াইফ এসে এক কাপ গরম চা দিয়ে যায়, এক কাপ গরম কফি দিয়ে যায়। নারীদের ক্ষেত্রে বলতে শুনি কখনো এটা হয় নাই। যেমন সৈয়দ শামসুল হকের ক্ষেত্রে যেটা ভাবি বলেছেন, যে উনি সব সময় এক কাপ গরম চা ওনার টেবিলে দিয়ে আসতেন, তখন সৈয়দ হক বলতেন, তুমি কি করে বুঝলে যে আমার এখন চায়ের দরকার? তো সেক্ষেত্রে এরকম কি স্বামীরা বোঝে যে একজন নারী লেখককে কিভাবে সমাদর করতে হয়? এই প্রশ্নের উত্তরে বেশিরভাগই পাওয়া গেছে যে আসলে নারী লেখকদের স্বামীরা এভাবে সমাদর করে না। তবে তো কেউ না কেউ করেই, সমাদর না করলে তো এত লেখক হয় না সমাজে। যা হোক, আমরা এখন মেরিনা সায়েদের একটা কবিতা শুনবো। আচ্ছা, আমি তাহলে আমার জল আর জীবনের গান কাব্যগ্রন্থ থেকে একটা কবিতাই পড়ছি। জল আর জীবনের গান। জল আর জীবনের গান নিয়ে যখন আমরা বসলাম মুখোমুখি, তখন শুরু হলো আমাদের জীবনের জয়গান। আকাশ তখন ভারী, ফলভারে বৃক্ষ যেন মাটি ছুঁই ছুঁই, ডানে বামে উপরে নিচে কোথাও তাকাবার ফুরসত নাই। জল আর জীবনের গান ছাড়া এখানে কোনো স্বপ্নের ঠিকানা জানা নাই। শুরু হলো আমাদের জীবনের গান। জলের সাথে মিতালি করে কিভাবে বসবাস করে হাঙর, তিমিদের, মাছেদের, এ এক অদ্ভুত জল আর জীবনের গান। সাপ যেমন ঢুকে যায় তার গর্তে সাপুরের বাঁশির নাদে, কিংবা বেরিয়ে আসে ঊর্ধ্বশ্বাসে ছুটে চলা শীতকারে। হরিণের আহাজারি আমরা বসেছিলাম মুখোমুখি। এখন আমাদের ঘুরে দাঁড়ানোর সময়, ফিরে দেখা অতীত কিংবা বর্তমান। ঘুরে দাঁড়াতেই হিমালয় থেকে বরফ নেমে এলো। সে তখন পাহাড়ের গা গলিয়ে ঝর্ণা হয়ে নদী হলো। নদীরে তাই তো আপন ভাবি, সত্য মানি, পাহাড়ি কন্যা সে তো আমাদের প্রেমের ফসল। জল আর জীবনের গল্প শেষ হলো, ঘুম ভেঙে যায়। ক্লান্ত দেহে নিথর পড়ে থাকা এই আমি জল আর জীবনের গল্পে খুঁজে ফিরি সারাক্ষণ
তোমাকে আর আমাকে। চমৎকার কবিতা শুনলাম আমরা মেরিনা সাইদের। আসলে আমাদের জীবন জলময়। তো এবার আমি কামরুল ভাইয়ের কাছে আসব। আচ্ছা কামরুল ভাই, আপনার কখন মনে হলো যে আপনার লেখক হওয়া উচিত? ঠিক উচিত উচিত তো বোধ থেকে তো আসেনি, ভালোবাসা থেকে এসেছে। আমি আসলে বড় হয়েছি আমার মামা বাড়িতে। তো আমার মামাতো ভাইরা খুব বই পড়তো, আমিও তাদের সঙ্গে খুব বই পড়তাম। সে সময় তো কবিতা তত পড়িনি, উপন্যাসই পড়তাম আমরা, এবং পাল্লা দিয়ে পড়তাম। তো দুজন মামাতো ভাই ছিল, তারা কবিতা লিখতো, এটা আমাকে প্রভাবিত করেছে। এখন আমার মনে আছে, একজন লিখতো রবীন্দ্রনাথের মতো রাবীন্দ্রিক ঢঙে, আর একজন নজরুলের মতো বিদ্রোহী কবিতা। এখনো স্পষ্ট মনে আছে ব্যাপারটা। তো এটাই আমাকে উদ্বুদ্ধ করে। আমি আমার ওই ছোট বয়সেই একটু বামপন্থী একটা দলের সঙ্গে যুক্ত ছিলাম, হয়ে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখেছি পার্টির লোকেরও কবিতা লেখে, এটাও আমাকে খুব উদ্দীপ্ত করেছে। এভাবেই আচ্ছা, তাহলে প্রথম বই আপনার কবিতার বই হলো? প্রথম বই, এবং পরের অনেকগুলো বই আমার কবিতার বই। আমার যেটা আমি বলেছি যে প্রথম 30 বছর আমি কবিতাই লিখেছি। আমার ছোট গল্পের একটা বই আছে এর মাঝে। আমি গদ্যের জগতে এসেছি আসলে 2010 থেকে। গত 10-15 বছর ধরে আমি গদ্য লিখছি, প্রচুর গদ্য লিখেছি। এর আগে আমি কিছু প্রবন্ধ লিখেছিলাম, এটা ঠিক, কিন্তু প্রবন্ধের বিষয়গুলো কি ছিল? আমার প্রবন্ধের কবিতাই। কবিতায়? আমার যে বইটা বেরিয়েছে, কবিতার মায়া হরিণ ও কবির মঙ্গল যাত্রা, এটা কবিতা বিষয়ক প্রবন্ধ। আমার আরো কিছু বই হতে পারে, যার যে প্রবন্ধগুলো আমি লিখেছি, কথা সাহিত্য নিয়েও প্রবন্ধ লিখেছি আমি, সেটা নিয়েও বই হতে পারে। তো 2005-এ আমার ছোট গল্পের বই মধ্যবিত্ত বারান্দা বেরিয়েছিল। আর এছাড়া আমার প্রথম বই বেরোয় 91 সালে, সহস্র কোকিলের গ্রীবা। তারপরে 20 বছরে আমার 10টি বই বেরিয়েছিল কবিতার। চমৎকার নাম, সহস্র কোকিলের গ্রীবা। চমৎকার। হ্যাঁ, এই নামটা কিন্তু খুব প্রিয়, অনেকেই পছন্দ করে। অসাধারণ একটা নাম। কয়টা কবিতা ছিল এখানে? 4 ফরমার, তারপরে 64 পৃষ্ঠার, তার মধ্যে কতটা হবে, 8 পৃষ্ঠা বাদ দিলে যা থাকে আর কি। তাহলে কি আপনার ছোটবেলায় এই কবিতার প্রতিযোগিতা করতে গিয়ে আজকে আমরা একটা কবি পেয়েছি? আমি ভারতে পড়াশোনা করেছি, তো আমি ওখানে আইআইটি খড়গপুরে, এটা সর্বভারতীয় প্রতিষ্ঠান হলে ওখানে বাঙালিদের একটা প্রাধান্য আছে, তো কলকাতার কাছে সেই জায়গাটি। তো সেখানে একটা প্রতিযোগিতায় কবিতা, গল্প এবং প্রবন্ধের একটা প্রতিযোগিতা করে একটা সংগঠন। কবিতার জাজ ছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়। আমার কবিতাকে উনি ফার্স্ট করেন। বাহ। তো দাদারা এসে আমাকে বললো, তোমার কবিতা সুনীলরা ফার্স্ট করেছে এবং তোমাকে দেশ পত্রিকায় লেখা পাঠাতে বলেছে। আমি তো অবাক। অসাধারণ ব্যাপার। এবং তখন আমি ভয়ে পাঠাইনি। পরে যখন পাঠালাম এবং আমার লেখা ছাপা হলো, ওই ক্যাম্পাসে পরিচিত হয়ে গেল আমার, যে বাংলাদেশ থেকে একটা ছেলে এসছে, ও দেশ পত্রিকায় কবিতা লেখে। এটা 83 সালের কথা, আজ থেকে কত বছর আগের কথা, 40 বছর আগের কথা। তো আমি ওই ক্যাম্পাসে, আসলে আইআইটি খড়গপুর মেধাবীদের জায়গা, ভালো রেজাল্ট দিয়ে তো নাম করা যায় না। কে ভালো ফুটবল খেলে, কে ভালো বিতর্ক করে, কে নাটক করে ভালো, এইভাবে পরিচিতিটা হয় আর কি। তো আমার পরিচিতি হলো যে কবি হিসেবে। দারুণ একটা পাওয়া। মানে আপনি একটা বাংলাদেশি ছেলে ভারতে পড়তে গিয়েছেন এবং সেখানে আপনার কবিতা বিষয়ক প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছেন, এবং সুনীল গঙ্গোপাধ্যায় আপনার কবিতায় সেখানে মনোনীত করেছে দেশ পত্রিকার জন্য। 3 বার ছেপেছেন আমার কবিতা। এটা কিন্তু আসলে আমাদের পুরো বাংলাদেশের সেই সময়ের একটা গর্বের বিষয়। আমরা তো আসলে এরকম জাতি, একজন আরেকজনের প্রশংসা করা পছন্দ করি না, বরং লুকায়ে রাখি। আপনার যে এত বড় একটা অসাধারণ ঘটনা, কয়জন হয়তো এটা আপনাকে প্রশংসা করেছে জানি না, তবে আমি মনে করছি এরকম ঘটনাগুলো আমাদের বাংলাদেশের সকলের প্রাপ্তি। সে সময় শিবনারায়ণ রায়, পণ্ডিত শিবনারায়ণ রায় জিজ্ঞাসা পত্রিকা বের করতেন, দর্শনের পত্রিকা, প্রবন্ধের পত্রিকা, কিন্তু কবিতা কিছু ছাপতেন। তো তার হাত দিয়ে কবিতা বের হওয়া ছিল খুবই কঠিন একটা ব্যাপার। তো জিজ্ঞাসা, তো সেই সময় আমার লেখা ছাপা হয়েছিল 4বার, 4টি সংখ্যায়। তখন তো চিঠির যুগ ছিল, ফেসবুক তো তখন, ইন্টারনেট ছিল না। চিঠি ডাকে পাঠাতাম, উনি আমাকে চিনতেন না, কিন্তু আমার লেখা ঠিকই ছাপতেন। এটাও আমার একটা অ্যাচিভমেন্ট মনে করি আমি। তাহলে আপনার, যেহেতু বললেন আপনি ইঞ্জিনিয়ারিং পড়েছেন সর্বপ্রথম, তো আপনার প্রথম পেশাটা আসলে কি ইঞ্জিনিয়ারিং? আমি বিমানে ছিলাম, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ছিলাম। আমি ওখানে যারা পাইলট তাদেরকে আমি পড়াতাম।
আমি পাইলটদের ইনস্ট্রাক্টর ছিলাম। আচ্ছা, তারপর সেই পেশাটা আপনি চেঞ্জ করে শিক্ষকতায় সে আসলেন অনেক না মাঝখানে আরো আমি ঘটনা? মূলত ট্রেনার ছিলাম, ট্রেনিং এ আমার জীবনটা কেটেছে বিভিন্ন প্রতিষ্ঠানে। আমি এখন সেটাও তো এক ধরনের শিক্ষকতা। সেটা এক ধরনের শিক্ষকতা। হ্যাঁ, আমি অনেক বছর ট্রেনার, প্রথমে ট্রেনার, পরে ট্রেনিং ম্যানেজার। আমি এখন স্টেট ইউনিভার্সিটিতে পড়াই। তো হ্যাঁ, শিক্ষকতার জগতেই আসলে আমি সারা জীবন আমার কেটেছে। শুধু মাঝে দু একটা চাকরি আমি করেছি, যেমন প্যান প্যাসিফিক সোনাগা হোটেলে, সেটা ভিন্ন রকমের চাকরি ছিল। ব্রিটিশ কাউন্সিলে আমি ছিলাম, সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ চাকরি ছিল। এর বাইরে পুরোটা শিক্ষকতাই আসলে আমার। আসলে বিভিন্ন পেশার সুবাদে আমি মনে করি আপনার গল্প সাহিত্যে, কবিতায় এগুলোর প্রভাব তো অবশ্যই পড়েছে। অবশ্যই অবশ্যই। তো আপনার যারা স্টুডেন্ট তারা এটা কিভাবে নেয়? অনেকে তো বলে স্যার একটা কবিতা শুনবো। হ্যাঁ, আমরা ক্লাসের লেকচার শেষ হলে পড়ব, এবং অনেকে শুনতে চায়। এটা অনেকে আমার লেকচার ভুলে যায় কিন্তু আমার কবিতা ভোলে না, এই ব্যাপারটাও ঘটে। কিন্তু তো যাই হোক, আমরা যদি মনে করি যে নতুন জেনারেশন জেন জি কবিতা পছন্দ, সাহিত্য পছন্দ করে না, কথাটা সত্যি নয়। তারা কবিতা পছন্দ করে, সাহিত্য ভালোবাসে অনেকেই। হয়তো তারা বই সেভাবে পড়ে না, কিন্তু তারা যে সাহিত্য পছন্দ করে না তা নয় কিন্তু। তাহলে তো আপনার বিপুল সংখ্যক মেধাবী স্টুডেন্টরা কবিতা পছন্দ করে, আমরা বিভিন্ন ক্ষেত্রে কবিতা পৌঁছায় দিতে পারছি আপনার দ্বারা। দ্যাটস ট্রু। তো এখন আপনার একটা কবিতা শোনান আমাদেরকে। ঠিক আছে। আমার সর্বশেষ যে বইটা বেরোলো, তোমার অকুল জলে ঈশ্বর, এই বই থেকে পড়ছি। এটা মেরিনাসের যে প্রকাশনা সংস্থা করেছে, হার্দিক প্রকাশ, তার সেখান থেকে প্রকাশিত হলো বইটা। আমি শেষ কবিতাটি পড়ছি। এর নাম হচ্ছে বয়স। বয়স বেড়ে গেলে আমাদের চা থেকে চিনি চলে যায়। আমরা আর্তনাদ করে উঠি আর বলি, চাই যদি দেলা, আর চিনি যদি না দেলা, তো দেলাটা কি? শর্করার রঙিন রূপসী ঘাগরা নাচিয়ে চলে যায়, বলে বহুকাল আমাকেই তোমরা করেছ মন্থন, রক্তের উদ্দীপনা বাড়াতে এ ঠোঁটে করেছ চুম্বন। এখন বিষণ্ণ বয়স, পড়ে থাকো, মধুময় দিন চলে গেছে। বয়স বেড়ে গেলে আমাদের চা থেকে দুধ চলে যায়। আমরা চিৎকার করে উঠি আর বলি, চাই যদি দেলা, আর দুধই যদি না দেলা, তাই দেলাটা কি? দুধের ধবল পরি ডানার কাপন তুলে বলে, বহুকাল আমাকেই করেছ আস্বাদন মাতৃকোর থেকে। এখন অনাদ দিন, পড়ে থাকো স্নেহধারা, ফেরাবার বসে, গ্যাস বেলুন হয়ে তোমরা আর উড়ো না আকাশে। দুধ ও চিনি চলে গেলে পড়ে থাকি থকথকে কালো লিকারের ঘরে, রূপ চলে যাওয়া বয়সী পৃথুলার পাশে, জড়সড় প্রেমিক যেমন। সে বলে, যাও না আনো গিয়ে সবুজ বালিকা, দেখি কেমন যৌবন সে ফিরিয়ে দেয় বয়স্ক কোমরে। ডগমগ সে প্রস্তাবে যায় প্রকৃতি বিহারে, দেখি সে নীরস সবুজ চায়ে কোনো স্বাদ নেই, আস্বাদন নেই, প্রণয়ের চিহ্ন মাত্র নেই। তার ঠোঁট বিশুষ্ক অতি, তার দেহ নিষ্প্রাণ বনজৌষধি। চমৎকার একটা কবিতা। আসলে আমরা যখন আমাদের যৌবনকাল, সবাই চিন্তা করে থাকি আমরা মনে হয় চিরদিন এই যৌবন নিয়ে থাকবো। আমরা যখন যেই চেয়ারে বসি, তখন আমাদের ক্ষমতা, আমাদের সৌন্দর্য দিয়ে আমরা ভাবি আমরা সারা জীবন এরকম অমর হয়ে থাকবো। আপনার কবিতাতে আসলে ওই জিনিসটাই ফুটিয়ে তুলেছেন যে কেউ এখানে এই পৃথিবীতে স্থায়ী না, কিছুই স্থায়ী নয়, কিছুই স্থায়ী নয়। এক সময় প্রতিটা যৌবনবতী মানুষ বৃদ্ধ হবে এবং একটা কষ্টের সাগরে পড়বে। সেটা যদি আমরা ভাবি, আসলে আমরা কিন্তু প্রতিটা মানুষ সুন্দর মনের অধিকারী হব, চমৎকার হবে আমাদের পৃথিবী। সেটাই। আচ্ছা, আমি মেরিনা সাইদকে বলছি, যেটা শুনলাম আপনি কামরুল হাসানের কবিতার বই প্রকাশ করেছেন, আপনার একটা প্রকাশনীও আছে, তাহলে তো আপনি একজন উদ্যোক্তাও ধরতে গেলে। তো সেক্ষেত্রে আপনার প্রকাশনীর পিছনের কাহিনীগুলো বলেন, কিভাবে শুরু করলেন আর কিভাবে এটার কাজ চলে আর কি? আমার প্রকাশনীর যে বিষয়টা, আমি এটা শুরু করেছি 2020 সালে। তখন আমার দুটো বই, অন্য প্রকাশে বই বেরোনোর কথা। মেলার প্রায় শেষ দিকটায়, একদম শেষ শুক্রবার সেদিন বেরিয়েছে। যাই হোক, সেটা একটা
কিছুটা অভিমান ছিল বা একটা উদ্দেশ্য বা একটা লক্ষ্য ছিল। সেই লক্ষ্যকে কেন্দ্র করে আমি তখনই প্রকাশনীটা শুরু করি, হাতদিক প্রকাশ। আর প্রকাশনীর তখন শুরু থেকেই হাতদিক পত্র নামে আমি ম্যাগাজিন বের করি, এবং এটা 4টা সংখ্যা বেরিয়েছে, বিশেষ সংখ্যাগুলো। এবং এটার গ্রাফিক্সের কাজগুলো আমি নিজে করার চেষ্টা করি। আমার সাথে আমার এক ভাইস্তা আছে, ফাহাদ, ও হেল্প করে অনেকটা। ও আর আমরা কোভিডের সময়, যে সময়টা, সব অনলাইনে বসে গ্রাফিক্সের কোর্স করেছি, বাচিক শিল্পের কোর্স করেছি। আর তখনই প্রকাশনীটাই করা। তারপরে বই, ওই সময়টা আমি 3টা বই আমার নিজস্ব, বঙ্গবন্ধুকে নিয়ে, ইংরেজি, বাংলা, 3টা বই বের করলাম ওই সময়। এবং এবছর আমি 10টা বইয়ের আইএসবিএন নাম্বার পেলাম, পেয়ে আমি 3টাকে প্রকাশ করে ফেলেছি, আর বাকিগুলো কাজ চলছে। তো আপনার পত্রিকার কথা বললেন, পত্রিকাটা আসলে কি বিষয় নিয়ে করেন? পত্রিকাটা হাতদিক পত্র। হাতদিক পত্র নামটা যদি আমি বলতে যাই, আমার একজন শ্রদ্ধেয় একজন স্যার আছেন, ডক্টর গোলাম মুস্তফা। উনি আমাকে, আমি যখন করতে শুরু করলাম, উনি আমাকে কিছুটা বুদ্ধি দিলেন এবং বললেন যে এই নামটা হলে ভালো হবে। এই হাতদিক পত্র এবং হাতদিক প্রকাশ, এই নাম দুটোই ওনার দেওয়া। উনি আমাকে এটা বলেছে যে এই নাম দুটো ভালো হবে। তা আমাকে অনেকটা গাইড করে, স্নেহ করে। আমি ওনাকে বাবার মতো শ্রদ্ধা করি। আহ, তো সেভাবে করে হাতদিক পত্রটাকে করা। আর এটাকে আমরা বিশেষ সংখ্যা হিসেবে করেছি। প্রথমে বিশেষ ঈদ সংক্রান্ত একটা বিষয় নিয়ে করেছি। এইভাবে শেষ যেটা আমার বাবাকে নিয়ে সংখ্যা, এটার কাজ এখনো চলছে। আর পদ্মা সেতুকে নিয়ে সংখ্যা করেছি। এই তো এক এক সময় এক একটা বিশেষ সংখ্যা, বছরে একটা করে করছি। তাহলে তো আপনার সাহিত্যের পিছনে দারুণ শ্রম দিচ্ছেন, এটা আমাদের জন্য অবশ্যই একটা বড় পাওয়া। তো আপনার আর একটা কবিতা শুনে আমরা আজকে প্রোগ্রামটা শেষ করতে পারি। আপনার শেষ কবিতাটা শুনি। আমি ওই জল আর জীবনের গান বইটা থেকেই আর একটা তাহলে শেষ করছি। প্রত্নপ্রদীপ। এই কবিতা সম্পর্কে একটু বলি। আমি 18 বছর, মা মারা যাওয়ার পরে আমি নানা বাড়িতে যাইনি। তা 18 বছর পরে যখন নানা বাড়ি যাচ্ছিলাম, সেই অভিব্যক্তিটা নিয়েই এই কবিতাকে লেখা। প্রত্নপ্রদীপ। দীর্ঘ 18 বছর, 18টি বসন্ত, কোকিলের গান আর ঘুঘুদের উড়োউড়ি, চৈত্রের দাবদাহ, যৌবনের উত্তাপ আর শ্রাবণের বৃষ্টির স্বাদ নিতে যখন আমি মামাবাড়ির সদর দরজায় পৌঁছলাম, তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা প্রায়। এক ঝাঁক সোনাবুক ঘড়িয়াল শান্তির নীড় খুঁজে পায়। ফিঙে, শালিক, পেঁচারা আশ্রয় কিংবা ক্লান্ত ডানা জোড়াতে চায়। তারা খুঁজে চায়, আর আমি উত্তাল যৌবনের মাঝে খুঁজে ফিরি কিশোরী মধুমতি নদী তীরে আমারই মতো। ইতিহাস আর প্রত্নপ্রাচীর পেরিয়ে পবিত্র আত্মার কাছে ফিরে যাই মাটির টানে। মাটির প্রাণে আমার নানা নানির দেহ, কিংবা দেহাদিতে আমার মামা মামির আত্মা ভর দিয়ে সান্ধ্যা প্রজাপতির উড়োউড়ি, নাচানাচি বাঁশঝাড়ের সাদা বক যেন আমার হাতের মতো আমার মায়ের পাশে আরো উচ্চতায় কোনো পূর্বপুরুষের, আমার নানা নানি, দাদা দাদি, আত্মীয় অনাত্মীয় সকল দীর্ঘসূত্রিতার বেড়াজালে সব ম্লান হয়ে আসে। নানার কবরের পাশে নানি, মামাদের কারো কারো প্রত্ন শরীরে এক ঝাঁক বালিহাঁস উত্তর থেকে দক্ষিণে ধায়। এ কথা সত্য কি জানি, বেলা শেষে সন্ধ্যা নামে, ম্লান হয়ে আসে চেনা মুখখানি। আমার চোখের মণি এই দেবদাস সত্যগ্রহ জেগে উঠে বলে, মামনি। চমৎকার একটা কবিতা শুনলাম। মৃণাল সাহেবকে অসংখ্য ধন্যবাদ।
আমার একটা সুন্দর। কবিতা ছিল এরকম, ইতিহাসের বুকে দাঁড়িয়ে আমরা ইতিহাস লিখে যাই। আচ্ছা কামরুল ভাই, আমরা কি কবি সাহিত্যিকরা আসলে একজন ইতিহাস লেখক না? অবশ্যই আমরা তো সময়কে ধারণ করি, আমাদের লেখা ইতিহাস আসে ভিন্নভাবে, কখনো প্রতীকে, কখনো ইঙ্গিতে, কখনো উপমায়। ইতিহাস তো আসেই। এই যে একটা পরিবর্তন ঘটে গেল আমাদের দেশে, কবিতা লেখা হচ্ছে না। যত পরিবর্তন ঘটেছে সবগুলি তো কবিতায় ধারণ ধৃত হয়েছে। সুতরাং ইতিহাস লেখে কবিরা। এখন আমরা যারা কবিতা লিখি, একটু আমাদের ভাব এবং ভাবনাটা সাধারণের কানে হয়তো অনেক সময় পৌঁছায় বা পৌঁছায় না, কিন্তু আমরা তো প্রতিটা কবিতায় আমাদের জীবন লিখি এবং আমাদের সময় ধারণ করি। সেরকম কবিতার বাইরে যখন আপনি গদ্যগুলো লিখছেন, তখন আরো ইতিহাস স্পষ্ট হয়ে যাচ্ছে। সেই গদ্যগুলো নিয়ে একটু যদি বলতেন, আপনি সাধারণত কি ধরনের গদ্য লিখেন? আমি তো ভ্রমণ কাহিনী লিখি আর যাপিত জীবনের গদ্য বলবো। যেমন আমার একটা সিরিজ আমি লিখছি বা লিখেছি অনেকগুলো, দেখা হইল চক্ষু মেলিয়া। এখানে যেমন একটা পার্কে গেলাম, গুলশান পার্কের কথাই বলি, সেখানে মানুষজন বিভিন্ন উদ্দেশ্যে আসে। কেউ হয়তো শরীর চর্চা করে, কেউ হয়তো জাস্ট প্রকৃতি প্রেমিক। তো এই যে একটা জনজীবনের চিত্র, যে ছবি তুলে আমি আনতে পারি, আর এটা আমি শব্দের মাধ্যমে বর্ণনার মধ্যে আনতে পারি। এটা হাসপাতালে গেলাম, যেমন ইউনাইটেড হাসপাতাল, খুব ধনীদের হাসপাতাল, সেখানে আমি অবজার্ভ করি লোকেরা কি করছে। মানে ওই যে আমাদের সময়কার একটা ধনীদের হাসপাতালের মধ্যে কি ধরনের কার্যক্রম চলে, সাংবাদিকের মতো নয়, কিন্তু কবির চোখ দিয়ে দেখি এবং সাহিত্যিক মতো করে লিখি। এই জন্য আমার লেখাটা রসময় হয়ে ওঠে অনেক সময়, সবাই বলে তাই। আমি আরেকটা যেমন সিরিজ লিখি, জীবনের মুখগুলি। আমার জীবনে, যেমন আমার মা, অনেক বিখ্যাত রাইটার লেখকরা রয়েছেন, আমার বন্ধুরা যারা কোনো না কোনোভাবে আমাকে আমার জীবনে প্রভাব রেখে গেছেন, বা যারা প্রত্যেকের জীবনই তো আসলে একটা উপন্যাসের মতো। তাহলে এক একজনের কিন্তু এক এক দিকে প্রতিভা, এক এক রকমের গল্প তাদের রয়েছে, সেগুলো আমি লিখে ফেলি। এরকম আর কি। যেমন সাহিত্য বাসর নিয়ে লিখেছি, ব্রেকফাস্ট ভ্রামণিকদের আড্ডা নিয়ে লিখছি। এগুলোকে আমি বলবো চলমান বা যাপিত জীবনের গদ্য, মুক্ত গদ্য। আচ্ছা, জীবনের মুখগুলি নামটাই একটা দারুণ একটা নাম। তো আপনার জীবনের মুখগুলি এই চিন্তা করেছেন কিভাবে? মানে আপনার এই চিন্তাটা শুরু হলো, আনকমন একটা চিন্তা, কিভাবে? আমি আমাদের ব্রেকফাস্ট আড্ডার একজন প্রাণ রয়েছেন, সৈয়দ আবু জাফর। তার সঙ্গে যখন আমার প্রথম দেখা হয়, উনি আমার জন্য জয় গোস্বামীর কবিতা সমগ্র নিয়ে আসছেন। আমি তো অবাক। উনি কিন্তু নিজে কবি নন বা কবিতা পড়েন না, সে উনি বই পড়েন কিন্তু কবিতা সেভাবে পড়েন না। কিন্তু আমি অবাক যে আমি কবি বলে তিনি আমার জন্য জয় গোস্বামীর, আমার প্রিয় একজন কবি, তার কবিতা সমগ্র নিয়ে আসলেন। তখন আমি দেখলাম যে এই মানুষটার যে বই পড়ার নেশা, তার বাবার নামে সেটা লাইব্রেরি করছে ফরিদপুরে, মানুষটা ভিন্ন রকম। এর পরপরই আমি একজন শিল্পীর সঙ্গে দেখা হলো, যিনি প্রচুর ছবি এঁকে তার ঘর ভরে ফেলছেন, কিন্তু উনি কোনো এক্সিবিশন করেন না। তো আমি দেখলাম যে মানুষ তো খুব অন্যরকম। তখন আমি লিখতে শুরু করলাম। আমার ইনফ্যাক্ট আমার এই বইয়ের প্রথম 2টি এপিসোড হচ্ছে এই দুজন মানুষ। তারপরে তো অনেকে চলে আসছেন, বিখ্যাত লেখকরা এসেছেন, শামসুর রহমান আছেন, তারপরে যেমন খন্দকার আশরাফ হোসেন, যার সঙ্গে খুব ঘনিষ্ঠ ছিলাম। আবার আমার বন্ধুরা আছেন, কলেজ জীবনের বন্ধু। আমার শিক্ষকরা আছেন, আমাকে খুব প্রভাবিত করেছেন একজন শিক্ষক উদয় চট্টোপাধ্যায়, আইআইটি খড়গপুরের স্যার আছেন। তারপরে অনেক অনুজরাও আছেন। তো এইভাবে দেখলাম যে মানুষের জীবন তো আসলে উপন্যাসের মতো, অনেক গল্প তার মধ্যে আছে, সেগুলো লিখি। আসলে প্রতিটা মানুষ এক একটা বই, এক একটা বই, অবশ্যই। প্রতিটা মানুষের জীবন এক একটা চলচ্চিত্র। হ্যাঁ, অবশ্যই। তো দেখা যাচ্ছে কিছু কিছু মানুষজন এত বেশি প্রচার বিমুখ, তাদের কথা আসলে কেউ জানে না। একজন লেখক হয়ে আপনার এরকম যারা সমাজে অনেক বেশি সমাদৃত না, এদেরকেও যখন আপনি তুলে এনেছেন আপনার লেখায়, এটা নিঃসন্দেহে একটা অসাধারণ কাজ আমি মনে করছি। এবং ইতিহাস আপনাকে এই বইটা যেমন জীবনের মুখগুলো হিসেবে আপনার ধারণ করেছেন অনেক মুখ, এরকম ইতিহাসও আপনার মুখটা ধারণ করবে আশা করছি। ধন্যবাদ, খুব সুন্দর মন্তব্য।
তো কামরুল ভাই, আপনার আর একটা কবিতা শুনি। আরেকটা শেষ কবিতা শুনে আমরা আমি নাম কবিতাটাই পড়ি, তোমার অকুল জলে ঈশ্বর। এর শেষ স্তবকটি আমাদের এখনকার যে পরিবর্তনটা ঘটে গেল তার সঙ্গে কিছুটা মিলবে। তোমার অকুল জলে ঈশ্বর, তোমার অকুল জলে ঈশ্বর, কি সাহসে ভাসে হাঁস, পাই না ভেবে তার তল। বালিকার চেলে দেয়া ঘটির মতো প্রান্তরে দিয়েছ ঢেলে কিছু মেষ যূথ চারি সার। তারা কি প্রতিজ্ঞায় উঠে দাঁড়ায়, মুখ রাখে ঘাসে। উত্তর আকাশ থেকে ভয়ার্ত মেঘের দল হামাগুড়ি দিয়ে ফেরে দক্ষিণ আকাশে। কি স্পর্ধায় হঠাৎ সে জলরাশি, বৃষ্টির বর্ষা তুলে ধেয়ে আসে নিরস্ত্র ডাঙায়, নিম্নভূমির বাহু বিধে জলে। কি সাহসে বনঘুঘু রাখে তার পলকা পালক ঠাসা টানা অসীম শূন্যতায়, রাখে আর উড়ে যায় ছন্দময় সুদূরের নীলে। কি নিয়মে বালিকা কিশোরী হয়, স্পর্ধিত বেড়ে হয় নারী। তোমার অভিশপ্ত এই দেশ পড়ে পড়ে মার খায় জড়তপ্ত ধুকে। কি সাহসে হঠাৎ গর্জে ওঠে, ছিঁড়ে ফুঁড়ে ফেলে শৃঙ্খল, উল্টায় সনাতন সাজ মসনদে বইয়ে দেয় নদী। বুঝি না ঈশ্বর। তোমার অকুল জলে ঈশ্বর, কি চমৎকার একটা নাম। কামরুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে মেরিনা ধন্যবাদ। সাইদ, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের প্রোগ্রামে এসেছেন বলে আমরা সুন্দর একটা আড্ডা দিলাম। তোমার অকুল জলে ঈশ্বর কথাটার মতোই আমরাও প্রতিটা মানুষ ঈশ্বরের বন্দনা করি কারো না কারো মাধ্যমে। আমরা কখনো আমাদের প্রেমিককে ভাবি ঈশ্বর, কখনো আমাদের দেশকে ভাবি ঈশ্বর। এরকম ভেবে ভেবে আমরাও অকুল জলে ঈশ্বর হয়ে যাই। এই এই ভালো লাগার একটা কবিতা দিয়ে আজকের আড্ডা আমরা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোনো কবি, নতুন কোনো সাহিত্যিকদের নিয়ে। ধন্যবাদ সবাইকে।